আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস বিষাক্তময় আসক্তি দি ভিলেন সিজন 2, লেখিকা সুমাইয়া আক্তার মিম, পর্ব সংখ্যা 7, ভয়েস বাই আরবি। সাদা সাদা কুয়াশা ঢাকা বইন, পাইন, পপলার গাছসহ সবুজ রাঙা ম্যাপেল গাছগুলোর গোড়ালি পর্যন্ত বেশ অনেকটা বরফ ঢেকে গেছে। চার ঋতুর সৌন্দর্যে রাঙা কাশ্মীর হলেও নীলাম্ভূমির উচ্চতা উচ্চতর পর্বত অঞ্চল, তাই সারা বছর এখানে শীত শীত লেগেই থাকে। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী মার্চ থেকে এপ্রিল বসন্তকাল, চারিদিকে টিউলিপ ফুলের দেখা মিলেছে, কিন্তু সবে সবে শীতের শেষ তাপমাত্রা এই সময়টা 10 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু বরফ গলার সময়টাতে কেমন বরফ জমেছে। তার উপর ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া শীতের প্রভাব বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছে। এলোমেলো সেই বৃষ্টির ঝাপটার মাঝে চাঁদের হাট কুঠিরের সামনে হারিকেনের আলোয় আলোকিত এক গরুর গাড়ি এসে থামল। আজকে রাস্তায় কোনো গাড়ি নেই, বাধ্য হয়ে সাদেক পাহাড়ি এই রাস্তায় এভাবে আসতে হলো। সঙ্গে তার প্রিয় বন্ধু আকাশ। দুজন একই সঙ্গে শহরে পড়াশুনো করে। শাহেদ কোনো রকমে ভাড়া মিটিয়ে তাড়াহুড়া করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে ইয়াসমিন যেমন ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে। এত ঝড়-ঝাপটার দিনে কেন আসতে গেলে? রাস্তায় যদি বিপদ হতো? আজকাল বরফের ঝড়ে কত মানুষ আহত হয়। শাহেদ মাকে ছাড়িয়ে তুলতুলের দিকে এগিয়ে যেতে যেতে ভাঙা কণ্ঠে বলল, ঠিকভাবে ফিরে এসেছি আম্মা। সঙ্গে আকাশ এসেছে, তাকে দেখো। ইয়াসমিন জামান দরজায় ধূসর ফতুয়া আর কালো প্যান্ট পরিহিত লম্বাটে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি মুছে হাসার চেষ্টা করে এগিয়ে আসলেন। বললেন, ভালো আছে আব্বু? আকাশ মাথা দুলিয়ে সৌজন্যমূলক হেসে বলল, আলহামদুলিল্লাহ আন্টি। তুলতুলের কি অবস্থা? ইয়াসমিন জামান ছোট নিঃশ্বাস ফেলে চোখ ঘুরিয়ে তুলতুলের ব্যান্ডেজ করা মুখের দিকে তাকিয়ে বলল, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। বড় হুজুর শহর থেকে ডাক্তার আনিয়ে দেখিয়েছে, এখন বেশ ভালো। ব্যান্ডেজ 1 সপ্তাহ পর খোলা হবে। অতঃপর দামি কিছু ঔষধের নাম বলল, সময় নিয়ে কিন্তু আগের মতো মলিন হয়ে যাবে। আকাশ চিন্তিত ইয়াসমিন জামানকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, ঠিক হয়ে যাবে তুলতুল। ইয়াসমিন জামান আলতো হাতে জড়িয়ে মাথা নাড়ায়, পিঠে হাত বুলিয়ে পাশের ঘর দেখিয়ে বলল, ফ্রেশ হয়ে রেস্ট করো, আমি রাতের খাবারের ব্যবস্থা করছি। মাথা নাড়িয়ে একবার তুলতুলের দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে সেই মুহূর্তেই মেয়েটার তাকায় চোখাচোখি হলো। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে শাহেদের দিকে দৃষ্টি ঘুরিয়ে নেয়। আকাশ পাশের ঘরে যেতেই ইয়াসমিন জামান শাহেদের দিকে তাড়াতাড়ি এসে ছেলের কাঁধ চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, কেন এসেছো এখানে? কলে না বলেছি আসবে না তুমি? পরিবেশ ঠিক হলে আমি ডাকবো। শাহেদ মায়ের কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি আয়ু। সঙ্গে সঙ্গে রাগান্বিত ইয়াসমিন জামান ছেলের পুরুষালী শ্যাম গালে ঠাস করে চড় বসিয়ে ধীর চাপা স্বরে বলল, একদম চুপ, নাম নিবে না। অবুঝ তুমি? কি বলছি আমি মাথায় যায় না? একবার বললে। তুলতুল আঁতকে উঠে ভাইয়ের কাঁধ ধরে। শাহেদ নিচু করে মাথা, চোখে জল জমেছে। শীতে আর কান্নায় লাল হয়ে ওঠা চোখে মায়ের দিকে তাকিয়ে বললে, সে তো আমার ছিল 2 দিন আগেও। ইয়াসমিন জামান আঁতকে থরথর করে কাঁপে। ঘরের বন্ধ দরজার দিকে চোখ বুলিয়ে ভীতু হাতে ছেলের মুখ চেপে কাপা গলায় বলে ওঠে, তুমি থেমে যাও শাহেদ, মরতে চাচ্ছ? ভুলে গিয়েছো সে কার? একদম মেরে ফেলবে তোমাকে। সামান্য তার থেকে দূরত্ব করতে চাওয়ায় নিজের বোনের কি করেছে দেখেছো? একদম টুকরো টুকরো করে দিবে যদি আয়ানার নাম মুখে নিয়েছে তো। শাহেদ পুরুষ মানুষ, তবুও চোখের জলে কালো শীতের পোশাক ভিজল। অস্পষ্ট স্বরে আওড়ালো, দীর্ঘ বছর ধরে তাহলে তার লোভ কেন দেখালে? কঠোর ইয়াসমিন জামান তীর মেজাজে বলল, ভুলে যাও সবকিছু। দৃষ্টি মাটির দিকে করো, না হলে ছোট হুজুর খুবলে নিবে তোমার চোখ। বোনকে দেখতে এসেছো, দেখো। কিছুদিন থেকে পুনরায় শহরে চলে যাও। শাহেদ শাহেদ মায়ের নিষ্ঠুর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ক্ষমতাধর মানুষদের কাছে অসহায় মানুষদের ভালোবাসা হেরে যায়, তাই না আম্মি? ইয়াসমিন জামান আর কিছু বলেন না। শোবার ঘর ছেড়ে রান্নাঘরের দিকে চলে যান। মাথায় ঘোমটা টেনে রাতের রান্নার ব্যবস্থা করেন। কাঠের জানলা ভেদ করে বৃষ্টি ভেজা আকাশের দিকে তাকিয়ে মলিন হেসে বলে, পৃথিবীতে যেসব মানুষ টিকে থাকে যারা শক্তিশালী আর ক্ষমতাবান, নরম আর নিম্ন সমাজের মানুষগুলো তুচ্ছ হয়। তাদের প্রেম ভালোবাসা বলতে কিছু থাকে না। তুমি ভুলের দিকে দৃষ্টি দিয়েছো শাহেদ, যে দৃষ্টি তোমার মরণ হতে পারে।
কালো রঙের আলিশান ঘরটা বরাবরের মতোই অন্ধকার ছেয়ে থাকে। ইরফানের আলো পছন্দ না। সে অন্ধকারে আর একাকিত্ব জীবনে সবচেয়ে বেশি পছন্দ করে। হাজার শীতের মাঝেও রুমের এসি সবসময় শীতলতা বাড়িয়ে রাখে, কিন্তু সেই শীতলতা আজকে কিছুটা কম। শক্ত হাত বাড়িয়ে এসির রিমোট চেপে সবকটা এসির টেম্পারেচার বাড়িয়ে শীতলতা কমিয়ে আনে। বিছানায় গুটিসুটি মেরে ঘুমন্ত আয়নার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে কালো নরম কমফোর্টারটা আরেকটু গলা অব্দি টেনে এলোমেলো চুল হাতে বুলিয়ে দেয়। এক মোহদৃষ্টিতে তাকিয়ে অপর হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নরম গলায় ছুঁয়ে দেয়। আয়নার ঘন ঘন নিঃশ্বাস অনুভব করছে খুব করে। বড় বড় চোখের পাপড়ি গুলো আলতো ছুঁয়ে নাকে হাত বুলায়। পরক্ষণে নরম চকলেট কালারের ঠোঁটের উপর থেকে যায় তার উষ্ণ ছোঁয়া। টেনে দিয়ে চওড়া লোমহীন আকর্ষণীয় বুকে জড়িয়ে নেয় তাকে। পুনরায় মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, রূপের নেশায় নয় জান, আমি তোমার সরলতার প্রেমে পড়েছি, খুব করে প্রেমে পড়েছি। তুমি এই পাষণ্ড হৃদয়ে প্রেম জাগিয়ে বাঁচবে ভেবেছ সুন্দরী? ঠোঁট কামড়ে বাঁকা হেসে আয়নার লম্বা চুলে এক গোছা বাম হাত পেঁচিয়ে হাতের ভয়ঙ্কর ট্যাটুটা ঢেকে যায় চুলের আড়ালে। মুখ কানের কাছে এগিয়ে নিয়ে হিসিয়ে বলে, পৃথিবীতে তৈরি হয়েছো তুমি আমার জন্য, আমার থেকে তোমার মুক্তি নেই সুন্দরী। ইরফান খান যা চায় সবকিছুই ধ্বংস করে হলেও তার চায়। মৃত্যু এলেও তুমি এই ইরফান খানের হয়েই মরবে। আমি বিষ হলে তোমায় স্বাচ্ছন্দ্যে তা গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে আমি ছাড়া তোমার দ্বিতীয় কোনো অপশন নেই। আমি রাখবো না ডানে বামে, শুধু ইরফান আর ইরফান। তুমি সম্পূর্ণ আমার। যখন আমার হবে, তোমার এই সুরেলা কণ্ঠ যখন আমার নামে আওয়াজ তুলবে, উহ, জান, ইরফান খান সেদিন সবচেয়ে খুশি হবে। পৃথিবী জয় করার সুখ অতটা নয়, তোমাকে জয় করার সুখ যতটা। আই অ্যাম ম্যাডলি লাভ ইউ, জান। কেঁপে উঠে আয়না। সেদিকে তাকিয়ে ইরফান শক্ত পুরুষালী আঙুল খালি কাঁধে ছুঁয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলে, পৃথিবীতে আমি শুধু আমাকে ভালোবাসি, আর সেই আমিটা তোমাকে কিভাবে? ডিফিকাল্ট লাভ। মুখ দিয়ে ছোট বিরক্তিকর শব্দ করে আরেকটু ঝুঁকে আয়নার সম্পূর্ণ মুখে চোখ বুলিয়ে থেমে যায়। থুতনির ছোট কালচে তিলে যা ফর্সা মুখে জ্বলজ্বল করছে সেদিকে তাকিয়ে নেশাভরা দৃষ্টিতে আলতো হাতে ছুঁয়ে দেয়। আমার কাছে তুমি সেই সাদা শাপলার থেকে পবিত্র আর স্বচ্ছ, যার কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ, যার সৌন্দর্যের কাছে সবকিছু অসুন্দর, অপ্রয়োজনীয়। তুমি আমার বিষাক্তময় আসক্তি, যার কাছে হাজারটা ইরফান খান কুরবান হতে মাথা নিচু করে প্রস্তুত। তুমি আমার চরম অবসেশন, যার জন্য সারা জীবন অপেক্ষায় ক্লান্ত হব না। পৃথিবীর কাছে আমি ভয়ঙ্কর হিংস্র পশু, কিন্তু তোমার কাছে সবকিছু নিশ্চুপ, শান্ত আর নরম। মাথার চুলে হাত বুলিয়ে সোজা হয়ে বসেন। শার্টের বাহিরে আসা লকেট সহ চেন শার্টের ভেতর ঢুকিয়ে পুনরায় আয়নার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বেডসাইডের লাইট জ্বালিয়ে রিমোটটা দ্বারা বাকি লাইটগুলো অফ করে দেয়। আবছা আলোয় আয়নার পায়ের ওয়ান টাইম ব্যান্ডেজ খোলে। ক্ষতস্থানে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে পরখ করে। সেখানে পুনরায় মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে ঠোঁট ছুঁয়ে ভয়ঙ্কর দৃষ্টি তাকিয়ে শান্ত গলায় বলে, তোমাকে আঘাত করা প্রতিটা জিনিস আমি নিখুঁতভাবে উপড়ে ফেলবো জান। যা তোমার আঘাতের কারণ হবে এই পৃথিবীতে, সে সকল জিনিস আমি নিজ হাতে ধ্বংস করব। তোমার অতীত যদি তোমার কষ্টের কারণ হয়, ভয়ের কারণ হয়, সে অতীত আমি ছারখার করে দেব। কথাটুকু বলে বিছানায় আয়নার পা আলতো করে রেখে কমফোর্টার টেনে বড় বড় পায়ে ডিভানের উপর রাখা বন্দুক পকেটে গুজে আয়নার মলিন মুখের দিকে তাকিয়ে চলে যায়। রাতে ৯টা বাজে। খানবাড়ির হলঘর বিশাল জায়গা নিয়ে। এক কোণা থেকে অপর কোণ দৌড়ে যেতে বেশ সময় নেবে। রাজাদের আমলে প্রাসাদের মতো হলেও বেশ মডার্ন আর আধুনিক আসবাবপত্র আর জিনিসপত্র দিয়ে গুছানো। সারাদিন বেশ অনেক কাজ মিলিয়ে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করার কাজে লেগে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন আর আধুনিক জিনিসের ছোঁয়ায় সবসময় চকচক সৌন্দর্য প্রদর্শন করে। সেই হলঘরের সিঁড়ির কাছে জড়ো হয়েছে বাড়ির সকল সার্ভেন্ট, যারা সারাদিন ধরে এইসব কিছু পরিষ্কার করে থাকে। সকালে মাথা নিচু করে থরথর করে কাঁপছে। সামনে দাঁড়ানো চাবুক হাতে ইরফান খুব স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে। কালো শার্টে বেশ কিছু খোলা বোতাম, স্টাইল করা চুল আর এক পাশে ইন করা শার্ট, অন্য পাশ খোলা।
কানে টপ কানের দুল, হাতে চাবুক ঘোরাতে ঘোরাতে গুরু গম্ভীর গলায় বলে, আমার কক্ষের বারান্দায় কাঁচের টুকরো কি করছে? ভীতু সকল সার্ভেন্ট ভয়ে কাঁপছে। ইরফান চাবুকে আওয়াজ তুলতেই পুনরায় সবকটা জড়ো হয়ে দাঁড়ায়, যেন কারাগারে বন্দী তারা। হাতের চাবুক মুষ্টিবদ্ধ করে হেঁটে এসে একে একে সকলের দিকে দৃষ্টি বুলিয়ে বাঁকা এসে বলে, তোদের বেখেলের জন্য আমার জানের কতটা রক্ত ঝরলো, কোনো আইডিয়া আছে? শেষের কথাটায় কেঁপে উঠল সবার, দরদর করে ঘামতে থাকা শরীরগুলো ইরফানের রাগের শিকার হলো। হাতে থাকা চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত হতে থাকলো শরীর। রাগে রীতিমতো হিসিয়ে হায়নার মতো আঘাত করে যাচ্ছে। একটার পর একটা আঘাতে হাহাকার করে উঠছে সবাই। দৌড়ে পালাতে চাইলে গার্ডগুলো পুনরায় ঠেলে দেয়। কি নির্মম আঘাত! দূর থেকে ইমরান খান, আসফিয়া খান গম্ভীর দৃষ্টি তাকিয়ে থাকে এতক্ষণ। ইরফানের রাগের কারণ ধরতে পারেন। হঠাৎ ইরফান হাতের চাবুক মাটিতে ছুঁড়ে মেরে চিৎকার করে ওঠে, সবকটাকে গ্রামে ফেলে আসো, আর সকালের আগে নতুন সার্ভেন্ট নিয়োগ দেওয়া যায়। বাড়িতে কোনো মেল সার্ভেন্ট বা শেফ থাকবে না। অন্দরমহলের ভেতরে অনলি ফিমেল থাকবে। কাজ হতে হবে নিখুঁত, ক্লিন, চোখ থাকবে নিচে। ভুলের শাস্তি হবে মৃত্যু। দিস ইজ ফাইনাল অ্যান্ড ক্লিয়ার। সবাই হতভম্ব হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান এগিয়ে যায় আসফিয়া খানের দিকে, গম্ভীর গলায় বলে ওঠে, দক্ষ কর্মী নিয়োগ করেন আম্মি। আমি আমার প্রিয় জিনিস নিয়ে হেলাফেলা করা বরদাস্ত করব না। সে আমার জন্য কি নিশ্চয় নতুন করে ভেঙে বলতে হবে না। আসফিয়া খান মুচকি হেসে ছেলের পিঠে হাত বুলিয়ে বলল, চিন্তা করো না, সব তোমার পছন্দ মতো হবে। ইরফান সন্তুষ্ট হয়ে চলে যেতে যেতে আসফিয়া খান ইসহাককে ডেকে পাঠান। চোখের চশমা ঠিক করতে করতে ইসহাক আসলো। থমথমে গলায় আদেশ করলেন ইসহাককে, মেয়ে সার্ভেন্ট নিয়োগ দিয়ে এর পূর্বে আমি যাচাই করব কোনো ভুল যেন না হয়। ইসহাক সায় জানাতে গায়ে হাত বুলিয়ে জানতে চায়, লিস্টে দেখলাম ইয়াসমিন আর তার পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে। কে সাহস করলো ইরফানের নিষেধ অমান্য করার? গম্ভীর গলায় ইসহাক চোখে চশমা ঠেলে দিয়ে শান্ত সুরে বলল, ইরফান জানাতে বলেছে। আসফিয়া জামান অবাক হয়। কিছু ভেবে ইসহাককে কাজে যেতে বলে তিনি সাফিয়ার সঙ্গে নিজের রুমে চলে যান। কিছু রীতি মানতে হয়। তাদের বাড়িতে নতুন সদস্য এলে সেটারই ব্যবস্থা করতে হবে। সম্পূর্ণ গ্রামের লোক আসবে, বড় আয়োজন হয়েছে। ইমরান খানের বউজান এসেছে, তা নিয়ে গ্রামে এলাহি কাণ্ড। বড় ভোজের আয়োজন হয়েছে, সেখানে দাওয়াত করা হয়েছে চাঁদের হাটের সকলকে। সারা রাত মুষলধারায় বৃষ্টি পড়ার পর আজ সকাল সকাল কচি রোদ্দুরের দেখা মিলল। শীতের তাপও আজ হালকা। বসন্তের সময় একটু কম শীত, আর গ্রীষ্মের সময় শীত হালকা গরম মিশিয়ে। উফ, কি আরামদায়ক ওয়েদার! কাশ্মীর মূলত পর্যটকদের কাছে আকর্ষণীয় শহর, আর সবচেয়ে বেশি গ্রীষ্মের আরামদায়ক ওয়েদার তাদের জন্য ভিন্ন। সবচেয়ে অতিরিক্ত শীতপ্রবল শহরটা গ্রীষ্মকালে সুখের সময়, তখন ঘুরে ফিরে প্রচুর আনন্দ। কিন্তু আয়ানার পছন্দ এই বসন্তকে। ফুলপ্রেমী সে, তার মনে প্রতিটা ফুলপ্রেমীদের কাছে বসন্ত মানে সুখ, বসন্ত মানে আনন্দ, আর আনন্দ। এই খানবাড়ি শুধু কাশ্মীরের নয়, ওয়ার্ল্ডের বিশাল সুন্দর প্রাচীন আমলের বাড়িগুলোর মধ্যে খানবাড়ির নামও উঠে আসে। তুলতুল বলেছিল এই খানবাড়ি নিয়ে ম্যাগাজিন ছাপা হয়, সঙ্গে ছাপা হয় এই পরিবারের প্রতিটা সদস্যকে নিয়ে। বড় লোক যদি আজ রাতে না ঘুমিয়ে জেগে কাটায়, সেটাও ম্যাগাজিনে নিউজ ছাপা হয়। অ্যানা এতটুকু খুব ভালো করে বোঝে। তার আম্মি বলেছে, বড়লোকদের সবকিছুতে বিলাসিতা। নিজস্ব মোবাইল কখনো না থাকায় এসব সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব বেশি অজ্ঞ নয় সে। সব তার শোনা কথা। তাদের পরিবারের নিয়ম অনুযায়ী শুধুমাত্র ভার্সিটিতে ভর্তি হওয়ার পর নিজস্ব মোবাইল ফোন দেওয়া হয়, তার পূর্বে নয়। যদি থাকতো তাহলে হয়তো এই খান বাড়ির ভয়ঙ্কর উপস্থিতির কথা এই পৃথিবীতে যে আছে সে এতটুকু জানতে পারত। গতকাল সন্ধ্যার কিছু সময় বাদে ঘুমিয়ে পড়ায় আজ খুব সকালে ঘুম ভেঙেছে আয়ানার। এমনিতেই ঘুমকাতুরে সে, যেখানে সেখানে ঠাস করে ঘুমিয়ে পড়া তার স্বভাব। আশেপাশে সময় নিয়ে চোখ বুলিয়ে নেয়। যখন সম্পূর্ণ কক্ষে নিজেকে একা আবিষ্কার করলো, তখন বুকে ফিরে তৃপ্তির শ্বাস। উফ, কি শান্তি! এটাই বুক চিরিয়ে বেরিয়ে এলো। ওই ভয়ঙ্কর মানুষের উপস্থিতি তার কাছে শ্বাসরুদ্ধকর ভয়। আজরাইল হয়ে মানুষরূপে তার জীবনে এসেছে। ঘুম থেকে উঠে আজ আরামদায়ক নিঃশ্বাস ফেলে জলদি ফ্রেশ হয়ে টিপ টিপ করে বিছানায় এসে বসে।
হঠাৎ মনে পড়ে গতকাল বিশাল বড় একটা বাগান দেখেছিল, যার পাশে বিশাল সুইমিং পুল আর খোলা মাঠের মতো জায়গায়, যেখানে ছাতা দিয়ে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। মূলত সেই বাগানে আয়নার টিউলিপ ফুল দেখেছিল, যা দেখার ইচ্ছা পূরণ করা যা দেখার পুনরায় ইচ্ছা জাগে। মেয়েটা বড্ড ফুল পোকা, একবার দেখলে হাত নিষ্পিস নিষ্পিস করে ছুঁয়ে দেওয়ার জন্য। বিশাল ঘরটায় একবার সতর্ক চোখে বুলিয়ে উঠে দাঁড়ায়, ছোট ছোট কদমে পেছনের বিশাল খোলা বেলকনির দিকে এগিয়ে ধীর হাতে দরজা খুলে এগিয়ে যায়। বন্দি জীবন তার পছন্দ নয়, তার খোলা আকাশ, নরম বাতাস আর দূরের সেই স্নিগ্ধ ফুল পছন্দ। কিন্তু নিয়তি তাকেই বন্দি জীবনে বারবার ঠেলে দেয়। এই এত বড় বাড়িতে এসে একা একটা নিরীহ প্রাণী নিজেকে বন্দি করেছে। এই রাক্ষসপুরের রাক্ষসটা বড় বড় চোখে আশেপাশের সৌন্দর্য দেখে, মুখে ফুটে টানা 3 দিন পর একটু হাসির রেখা, মিলে যায় ভুলে যায় অবস্থান, একটু হেসে বিড়বিড় করে, সত্যি এটা স্বর্গের মতো সুন্দর, যেমন তুলতুলদি বলেছিল। চোখ বুজে শ্বাস টেনে নিয়ে ফুলের সুবাস নাকে প্রবেশ করে। আহা কি সুখময়! হঠাৎ বাস্তবতা মনে পড়তে হাসি থেমে মুখে সঙ্গে সঙ্গে আধার নেমে আসে, চোখ টলমল করে উঠল, আবার ক্ষণিকের মাঝে টুপটুপ করে পানি চোখ থেকে বেয়ে পড়ল। ভাঙা আর অসহায় গলায় পুনরায় বিড়বিড় করে, উফ, সৌন্দর্য দেখে স্বর্গ হলেও কিন্তু সত্যি এটা স্বর্গ নয়, বরং নরক, আমার নরক, যেখানে বন্দি আমি। ওই বিশাল কাঁটাযুক্ত বাগান, রাজকীয় ও বিশাল গেট আর শত পাহারা দিয়ে গড়া সাম্রাজ্য আর জীবন্ত নরক। ফুঁপিয়ে ওঠে সে, হাতের পিঠে উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ফেলে, নিজের বন্দি জীবন থেকে হাসে। আয়না ধরে নেয়, শুধু শতখানেক সিপাহী নয়, হাজার খানেক হবে। কেমন বিলবিল করে পাহারা দিচ্ছে। আবার সে শুনেছে খানবাড়ির সাথে কোয়ার্টার নাকি গার্ড আর সার্ভেন্টের জন্য তৈরি, সেখানে যুদ্ধে যাওয়ার মতো সৈন্য রয়েছে এই খানদের। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে বিশাল সৈন্য পেলে রেখেছে, করেছে শক্তিশালী আর হিংস্র। সে যদি পালাতে চায় দরজা পর্যন্ত যেতে 10 বার ধরা খাবে। যদিও কোনো ম্যাজিক হয়ে গেট পেরিয়ে যায়, তবুও সমস্ত গ্রাম, না না, সমস্ত গ্রাম না, পুরো কাশ্মীর তাকে আবারও সসম্মানে খানবাড়িতে ফেলে যাবে নিঃসন্দেহে। উক্ত চিন্তা মাথায় আসতে মুখমণ্ডলে অসহায়ত্ব ফুটে ওঠে, সঙ্গে যোগ হয় ইয়াসমিন জামানের কথা। মিনিটে কয়েকবার মনে পড়ে, যখন বুকে প্রচণ্ড কষ্ট হয়, তার কথাও দেয়। আমি যেখানে যাই কষ্ট সেইখানেই আমার সাথে সাথে যায়। আজকে আমার জন্য মনি, তুলতুলদি কেউ ভালো নেই, শুধুমাত্র আমার ভুলের জন্য সবাই কষ্ট পাচ্ছে। কেন আমি তোমার নিষেধ মানিনি মনি, কেন? আমার খুব কষ্ট হচ্ছে, তোমার কথা খুব মনে পড়ছে। কোনোদিন তোমার সাথে কি আমার আর দেখা হবে? ওড়নার কোণ দিয়ে চোখ ঢেলে চোখের পানি মুছে অসহায়ভাবে বিশাল গেটের দিকে তাকায়। একটা একটা খেয়াল হতেই সেদিকে নজর বুলিয়ে যায় আয়না। দেখে আজকের এই পেছনের জায়গাটা খালি, গতকাল তো কালো পোশাকধারী গার্ডগুলো কিলবিল করছিল, এখানটায় আজ সম্পূর্ণ শূন্য। এই জায়গা থেকে গুনে গুনে অনেক দূরে পেছনের সম্পূর্ণটায় গার্ড বন্দুক হাতে ঘোরাঘুরি করছে, কিন্তু ভুলেও কেউ এই 3 তলার দিকে তাকাচ্ছে না। গতকাল ইরফান জানিয়েছে যখন বাহিরের লোক থাকবে একদম বাহিরে যেন না বের হয়, ভুলেও না, তাহলে অনেক খারাপ হবে। ভিলেনটা নিজেই বারণ করেছে, এমনিতে সবসময় তাকে বেলকনিতে আসার পারমিশন দিয়েছে, তাই তো আজ ঘটা অনেকগুলো ঘন্টা পেরিয়ে একটু আলোর দেখা পেয়েছে। হঠাৎ পেটে শক্ত একটা সাপের মতো পেঁচিয়ে ধরতেই লাফ দিয়ে ওঠে সে, কিন্তু এতটা শক্ত আর বলিষ্ঠবান হাতে তলিয়ে যায় আয়ানার নরম শরীরটা। থরথর করে কাঁপে মেয়েটা। আগে চন্দন কাঠ আর আগরবাতির ঘ্রাণ আসে নাকে। তাকে জড়িয়ে নেওয়া এক ভয়ঙ্কর পুরুষকে দেখে ভাবতেই কাঁপাকাঁপি যেন দ্বিগুণ বেড়ে যায়। ইরফান চোখ বুজে তার আয়োজনের লম্বা বেরুতে মুখ ডুবিয়ে দেয়, নরম শরীরের আষ্টেপৃষ্ঠে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মেয়েটা আস্ত তুলোর বস্তা, কেমন মিশে গেছে। পরক্ষণে আয়ানার কাঁপাকাঁপির পরিমাণ বেড়ে যাচ্ছে, সঙ্গে শরীরের শীতলতা। তখন বিরক্ত হয়ে ইরফান 2 চোয়ালে শক্ত করে চেপে ধরে নিচের দিকে ঘুরিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, মেরেছি? গমগমে পুরুষের গলায় লাফিয়ে ওঠে আয়ানা, মাথা মিয়ে যায়। চটজলদি খুব আস্তে ধীরে বলে, না। কি আদুরে! ইরফান তখনও শক্ত মুখে পরখ করে, তাহলে কাঁপছো কেন? আয়না একটু তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। ইরফান শক্ত হাতে চোয়াল চেপে ধরতেই ব্যথায় গুঙিয়ে ওঠে। চোখ লাল কেন? কাঁদতে নিষেধ করার পর কেঁদেছো?
শেষের কথাটুকু বলার সময় নাকের পাটা ফুলে ওঠে। কালচে চাপদাড়ি সমেত হলদেটে মুখের চোয়ালে ভয়ঙ্কর কর্মর শব্দ তুলে ভেসে আসে হিসিসানি। সাফাই গাইতে গাইতে বলে, কাঁদেনি তো? আমাকে অভিনয় শেখাও সুন্দরী। আয়ানা ভয়ে কুঁকড়ে ওঠে। ইরফানের ভয়ঙ্কর রাগের কারণ সে। সে এই সুন্দরী সম্বোধন তখনই করে যখন খুব বেশি খুশি, আর নয়তো খুব বেশি রেগে থাকে। এই মুহূর্তে এই ঘায়েল হায়না খুব রেগে। নরম হাত টেনে নিজের শক্ত হাতে চেপে ধরে, আরো জোরে চাপ প্রয়োগ করে গালে। মেয়েটা উচ্চ শব্দে কেঁদে উঠতে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়, পরক্ষণে চুল টেনে ধরে। ড্যাম! বিরক্তিকর মুখমণ্ডল ধরে শক্ত হাতে চেপে দেওয়ালে বাড়ি মারে। কান্নারত আয়ানা ভয়ে কেঁপে ওঠে। পুরুষালী হাত দিয়ে নিজের দিকে টেনে নেয় ইরফান। উত্তেজিত হাতে নরম গালে হাত বুলিয়ে বলে, ইউনো, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। বারংবার কেন রাগাও? আমার রাগ অলওয়েজ কন্ট্রোললেস। কিন্তু তোমার কাছে আমি জিরো থাকতে চাইছি। সেটা হজম হচ্ছে না। হোয়াই? হোয়াই? হোয়াই ইউ মেক মি অ্যাংরি? পুনরায় নিজেকে আঘাত করতে দেখে ভয়ে মুখ লুকিয়ে কেঁপে কেঁপে ওঠে আয়ানা। কিন্তু কাদার ফলে সেই কথাগুলো ভেঙে ভেঙে আসে। একটু মনির কাছে দিয়ে আসুন না। রাগে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। বেড়াল চোখের শিরাগুলো যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। সম্পূর্ণ চোখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। ভয়ে আয়নার সবকিছু এলোমেলো হয়ে যায়। জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছে এত অল্প বয়সে। কম বয়সে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। ছোটখাটো অপ্রত্যাশিত হামলায় মুচকে গিয়েছে। সহ্য করতে না পারায় দিনের পর দিন অসহ্য যন্ত্রণায় কাতরেছে। কিন্তু এই ভয়ঙ্কর মানুষের সান্নিধ্যে প্রথমবার শ্বাসও আয়ানার পশম ভয়ে জমিয়ে দিচ্ছে। হঠাৎ গুলির শব্দে ভয়ে পালাতে চায় সে। এলোমেলো পায়ে ছুটতে চাইলে শক্তপোক্ত হাতে নিজেকে আবদ্ধ পায়। শক্ত হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে হাতের সোনালি নলে রয়েল ব্যান্ডেজ বন্দুকটা জামার উপর দিয়ে কোমরে চেপে ধরে। কাঁপাকাঁপি সব তাৎক্ষণিক থেমে যায়। বড় বড় চোখে সামনের নিষ্ঠুর পুরুষটার হিংস্র চোখে তাকায়। হিসিয়ে হিসিয়ে এক ভয়ঙ্কর ধ্বনি কানে আসে তার। চলো, ছোট একটা গেম খেলা যায়। কথাটুকু বলে কানের লতিয়ে স্পর্শ করতেই ভীতু আয়ানা নেতিয়ে পড়তে যায়। ইরফান বাঁকা হেসে অপর হাতে গোলা স্লাইড করতে করতে শরীরের পেছনে ওড়না ওর হাত দিয়ে সরাসরি পেঁচিয়ে পিস্তলের সাথে মিশিয়ে নেয়। এখন ছোট গড়নের আয়ানা ইরফানের বলিষ্ঠ বুকের সাথে মিশে আছে। ভয়ে মেয়েটা শ্বাস নিচ্ছে না এখনো। একইভাবে তাকিয়ে বড় বড় চোখে কোনো জলজ্যান্ত পুতুল। শ্বাস নিতে ভুলে গিয়েছে যেন, অতিরিক্ত ভয়ে ফ্রিজড হয়ে গিয়েছে মেয়েটা। নরম মেয়েলিসা ফর্সা কণ্ঠনালীর মাঝ বরাবর নতুন একটা তিল আবিষ্কার করলো ইরফান। হালকা লালচে বাদামি তিলে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে কোমরে চাপ রেখে বন্দুকের নলটা সেই তিলের চেপে ধরে বলল, শ্বাস নাও। সঙ্গে সঙ্গে জোরে জোরে শ্বাস নিতে থাকে আয়ানা। সেদিকে তাকিয়ে ডেভিল হেসে সেই লালচে তিলে আলতো চাপ প্রয়োগ করে বলল, গেম স্টার্ট নাও। সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে নানা বলে চটজলদি বলে ওঠে, খেলবো না, খেলবো না, আমি সব কথা শুনবো। আচ্ছা যাও, শুধুমাত্র তোমার জন্য জীবনে প্রথম সিদ্ধান্ত বদলে নিলাম। চলো, দুটো শর্ত দেওয়া যাক তোমাকে। আমার মনের মতো উত্তর হলে ভেবে দেখবো, কেমন? চোখে ভেসে আসতে তেই অশ্রুকণা সে টলমলো চোখ নিয়ে কঠিন দৃষ্টির দিকে তাকায়। পুনরায় আলতো চাপ প্রয়োগ করলো। কোনো ব্যথা না পাওয়ায় সে খেয়াল রাখে। দাঁতে দাঁত চেপে গালে গাল ঘষে বলে, আর একবার চোখের পানি পড়েছে তো সম্পূর্ণ চাঁদের হাট আমি জ্বালিয়ে দিব, আই প্রমিস। থমকে যায় আয়না। খুব করে চায় চোখের পানি না বের হোক। গালে গড়িয়ে পড়ার পর মুহূর্তে খসখসে হাতে তা মুছিয়ে ডান হাতে বন্দুক আয়ানার গালের কাছে চেপে ধরে। দেওয়ালে ঠেসে খসখসে বলে, তোমার জন্য দুটো অপশন রয়েছে আয়ুজান। এক, ভুলে যাও তোমার মনি আর তার সম্পূর্ণ সবকিছু। এ পৃথিবীতে এক আমি ছাড়া তোমার আর কেউ নেই। শুধু আমি আর আমি। সবকিছুতে জুড়ে এই ইরফান খান রয়েছে। ভয়ঙ্কর কথায় পুনরায় কঠিন পুরুষের মুখে তাকায় আয়ানা। খুব কান্না আসছে তার। হাত টেনে সরাতে চাইল, আরো শক্ত করে চেপে ধরল মুখ। এখানে সেখানে ঠোঁট বুলিয়ে জোর করে। কি কঠোর আর ভয়ঙ্কর পাগলামি! হাঁপিয়ে ওঠে আয়না, বলতে চায়, মানি না, আমি এমন নিয়ম মানি না।
কিন্তু পরক্ষণে পুরুষালী থমথমে গলায় কথা থেমে যায়, বরফের মতো জমে যায় শরীর। প্রথম সিদ্ধান্ত মেনে নাও, না হলে সম্পূর্ণ চাঁদের হাড় কুঠির আগুনে দাউ দাউ করে জ্বলবে, আর সেটা তুমি নিজ হাতে জ্বালাবে। না প্লিজ, হ্যাঁ তুমি জান, তুমি তাদের বাঁচাতে পারো। যদি কখনো তোমার মুখে আমি ব্যতীত অন্য কারোর জন্য আওয়াজ বের হয়, কিংবা আমার সাথে সম্পর্কিত ছাড়া অন্য কারোর জন্য চোখের পানি ফেলেছ, সেদিন ধ্বংসযজ্ঞ চালাবো। আই রিপিট, ধ্বংসযজ্ঞ চালাবো। ঘাড়ে নাক ঘষে জোরে জোরে শ্বাস টেনে নেয় প্রিয়সী, সম্পূর্ণ ঘ্রাণ নিজের ভিতর নিয়ে নেয় ইরফান। এমন ভয়ঙ্কর কথায় আর কাজে দিশাহারা হয়ে পড়ে আয়ানা। কখনো এমন পরিস্থিতিতে পড়েনি, তাই আরো এলোমেলো হয়ে যায়। কোনটা চুজ করলে মেরি জান? প্রথমটা। মাথা নিচু করে নিলেই বন্দুক চেপে থুতনি ফের উঁচু করলো, কণ্ঠনালীর তে বন্দুকটা চেপে ধরে সেখানে চুমু খেলো। মেয়েটা চেপে মেয়েটা চেপে চোখ বুজে নেয়, পরক্ষণে কানে হিসহিসে আওয়াজে পুনরায় কেঁপে ওঠে। পুরুষালী মাতোয়ারা সুর ভেসে আসে। গ্রেট, নাও কিপ সেইং দ্যাট ইউ আর অনলি মাইন। অনেক সেকেন্ড অতিবাহিত হয়েও মেয়েটা শক্ত শরীর দাঁড়িয়ে কাঁপতে দেখে থমথমে মুখে উদ্বিগ্ন হয়ে গাল ছুঁয়ে বলে, জলদি আমাকে সন্তুষ্ট করো। আমি শুধু আপনার। এগেইন। আমি শুধু আপনার। এগেইন। আমি শুধু আপনার। পরপর কয়েকবার বলার পরও ইরফান নেশালো দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে একইভাবে এগেইন বলতে থাকায় মেয়েটা জোরে জোরে কেঁদে ওঠে। হাসে ইরফান, ঘাড় চেপে এদিক সেদিক করে চমৎকার হেসে থুতনি চেপে ধরে, মুখ বরাবর এনে চোখে চোখ রেখায় একজোড়া নেশালো লালচে চোখের সাথে জল টলমলে চোখের ভীতু এক চোখের মিলন হয়। ইরফান শান্ত গলায় বলে ওঠে, খুব শীঘ্রই এই শব্দগুলো তুমি দিনরাত জপ করবে। শ্বাস থেমে আসতে চাইবে, কিন্তু তুমি থামতে নারাজ হবে। আমি বাধ্য করব তোমায়, তুমি একান্ত আমার বাধ্য হবে। কিছু সময় বিরতি নিয়ে পুনরায় বলে ওঠে, তুমি আমার জীবনের একমাত্র ভয়ঙ্কর নারী, যার উপস্থিতিতে আমার সবকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। সবকিছু তছনছ করে দিয়েছো তুমি, ভেঙে গুঁড়িয়ে দিয়েছো আমার সর্বঙ্গ ভয়ঙ্কর সাম্রাজ্য। শুনো সর্বনাশিনী, তোমার মুখে এই মিথ্যা ভালোবাসার সংলাপ শোনার জন্য আমি আরো নিষ্ঠুর আর ভয়ঙ্কর হব। তোমার ভালোবাসার আমার প্রয়োজন নেই। আমার একার ভালোবাসার পরিমাণ এতটাই তীব্র, তুমি ভালো না বাসলেও আর কিছু যায় আসে না। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আমি তোমাকে চাইবো। শুধু তুমি, আর তুমি। এ পৃথিবীতে আর কিছুকে পরোয়া করি না, শুধু তুমি ছাড়া। টপটপ করে পানি গাল বেয়ে পড়ার আগে ঠোঁটে দিয়ে চুষে নেয় সে পানি। খোলা বোতামের ফাঁকে বেরিয়ে আসা পুরুষালী বুকের বাম পাশে নরম হাত টেনে ছুঁয়ে দিয়ে চোখ বুজে নেয়। আয়না জীবনে প্রথম এমন অগোছালো এলোমেলো স্পর্শে নুয়ে পড়ে, থরথর করে কাঁপে। শরীর না, এ যেন এক অজানা আবেশে। বুকের বাঁ পাশে তোমার নামের ট্যাটু শুধু একবার নয়, আমার বুকের দলিলে তোমার স্বাক্ষর যে তুমি আমার। চমকে তাকায় আয়না, ভেজা লাল জায়গাটায় চোখ বুলাতে থমকে যায়। লোমহীন ফর্সা বুকের বাম পাশে গোটা গোটা অক্ষরে আয়োজন শব্দটা থেকে যেন এখনো তাজা রক্ত লেগে আছে। সদ্য ট্যাটু এখনো শুকায়নি, তাতে আয়ানার হাত চেপে রক্ত বেরিয়ে আসতে চাইলেই থমকে যায়। টেনে হাত আনতে চাইলে পুনরায় সেখানে চেপে ধরে ইরফান, অপর হাত দিয়ে বলে ওঠে, আমার বুকে শুধু তোমার নাম, সম্পূর্ণ তুমি মিশে আছো, তুমি মিশে গিয়েছো আমাতে আয়ুজান। খানবাড়িতে উৎসব মানে এলাহি কাণ্ড। আজ বাড়ির সবগুলো বড় ছোট গেট খোলা হয়েছে, শত শত মানুষের ভিড় জমেছে। এই তো কিছু সময়ের বাদে। আজকের এই আনন্দ মিছিলে শুধু একজনকে ঘিরে, সে হচ্ছে আয়ানা। দল বেঁধে তার জন্য দোয়ার গিফট সমেত সকলে হাজির হয়েছে। যদিও মুখ দেখা সৌভাগ্য হবে না, তবুও আনন্দ মিছিল সুখ বিনিময় দেওয়ার আয়োজন করা হয়েছে। আসফিয়া খান এদিক সেদিক পায়চারি করে সকলকে কাজের ভার বুঝিয়ে দিচ্ছে। কোনো ভুল তিনি সহ্য করবেন না। ইমরান খানের বিজনেস পার্টনারদের মধ্যে অনেকে চলে এসেছে, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন তিনি। অপরদিকে ইসহাক সুব্বুর গার্ড সমেত বিভিন্ন কাজে ব্যস্ত। আজকে অন্য দিনের তুলনায় শক্ত সিকিউরিটি, পা ফেলে বের হতে অনুমতি নিতে হচ্ছে। সাফিয়া চাচি শাশুড়ির নিকট দাঁড়িয়ে তার রাগের শিকার হচ্ছেন। আসফিয়া খান কোনো বিষয়ে খুব রেগে
যার ফলস্বরূপ তখন থেকে সাফিয়ার উপর চেঁচিয়ে যাচ্ছেন। একটা কাজ ঠিক মতো করতে পারছো না? কখন বলেছি লকার থেকে সব গহনা আনতে, এত সময় লাগে? ঘোমটা টেনে মাথা নুয়ে সাফিয়া হাসফাস করে বলে, আম্মি জান, ভুল। ক্যাক ক্যাক করে কেঁপে ওঠে সাফিয়া। কি ভুল? তুমি জানো না ভুল আমি পছন্দ করি না? জলদি মাথা নাড়িয়ে কাঁপতে থাকা শরীর নিয়ে বলে, আমি আনছি আম্মি জান। যাও, দ্রুত যাও। বিরক্তিকর মুখমণ্ডল করে সোফায় বসে মুখে পান চিবোতে চিবোতে বিড়বিড় করেন, বিয়ে মানুষের আবার বয়স কিসের? 16 বছর কি কম? আজকে বিয়ে করলে কাল বাচ্চা নিবে, এতে আবার বয়স কিসের কম? আমাদের বিয়ে হয়নি? আপনি আর আমার জান এক নয় আম্মি। কালো রঙের জর্জেট কাপড়ের সঙ্গে সুতির মিশ্রণে একটা পাঞ্জাবি পরে তার হাতা গুটাতে গুটাতে সিঁড়ি বেয়ে নামছে ইরফান। মুখমণ্ডল শীতল, সুরমা দেওয়া চোখে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আসফিয়া খান পান চিবোতে চিবোতে কোনো রকমে হাসার চেষ্টা করে বলে, আমি বলতে চাইছি বিয়ের জন্য আয়না একদম উপযুক্ত। আমি বলছি কি, আপনাকে ভাবতে হবে না, আমি আছি তো তার জন্য। কি ভয়ঙ্কর দৃষ্টি! আসফিয়া খান থেমে যায়, ব্যথাতুর গলায় বলে, আমি তোমার ভালো চাইতে হবে না। পুনরায় কথা কেড়ে নিয়ে থেমে দেয় তাকে। আসফিয়া খান চুপসে যান। ইরফান চুলে হাত বুলিয়ে বলে, সাফিয়ার সাথে যে আওয়াজে ব্যবহার করে সেটা যেন আমার জানের ক্ষেত্রে ব্যবহৃত না হয় আম্মি। সে নরম, তার প্রতি যেন বারংবার আওয়াজ তার চেয়েও নরম হয়। আপনি জানেন তো কি হয় সে আমার। নিশ্চয় আপনি আপনার ছেলের কষ্ট চাইবেন না? আসফিয়া খান উত্তেজিত হয়ে ছেলেকে আঁকড়ে ধরে পিঠে হাত বুলিয়ে বলে, তোমার কষ্ট আমাকে ক্ষতবিক্ষত করে। যে তুমি যাতে খুশি হবে আমি তাই করবো ইরফান। আমি তার কষ্টে ক্ষতবিক্ষত হই, আর কিছুতেই নয়। আপনার ছেলেকে ধ্বংস করার ক্ষমতা রাখে এই নারী। আঁতকে উঠেন আসফিয়া খান। ছেলে ভক্ত তিনি, ছেলের কিছু হলে মরে যাবেন। কত আদর করে যত্নে আল্লাহর দরবার থেকে চেয়ে এনেছেন। তোমার সব কথা মঞ্জুর ইরফান, সব। হঠাৎ সিঁড়ি বেয়ে ছোট ছোট কদমে আয়নাকে নামতে দেখে সেখানে তাকায় ইরফান। কৃষ্ণচূড়া ফুলের মতো টকটকে লাল রঙের গাউনে সদ্য ফুটন্ত গোলাপের মতো লাগছে। থমকে যায় ইরফান, শ্বাস আটকে আসে বুকে। ঘোর লাগা দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দ্রুত দ্রুত বুকে সিঁড়ির কাছে এগিয়ে যায়। খোলা লম্বা চুলে 16 বছরের আয়ানকে দেখতে মারাত্মক লাগছে। আসফিয়া খান নিজেও মুগ্ধ হন সেই সৌন্দর্য দেখে। মুখ থেকে বারংবার বেরিয়ে আসে মাশাআল্লাহ। মনে মনে আওড়ায়, ছেলের প্রশংসা করে। ছেলের পছন্দ আছে, সত্যি মেয়েটা কোনো স্বর্গের অপ্সরা। ইরফানের বাড়ন্ত হাতে কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিয়ে সযত্নকারে নিজের দিকে নিয়ে আসে। ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে কপালে চুমু খেয়ে হাতের ছোট আঙুলের খামচে ধরে কামড় দেয়। মুগ্ধ স্বরে বলে, কারণ নজর তোলার সাহস নেই। সেখানে নজর লাগানো দূরের বিষয়। যেখানে আমার ভয়ঙ্কর নজর পড়েছে তা ছাড়িয়ে দূর দূরান্তের কারো সাহস নেই, তবুও এই ভয়ঙ্কর সৌন্দর্যে নজর কেটে দিলাম। এমন নেশাভরা গলায় আবেগময় শব্দে কেঁপে ওঠে আয়না। হঠাৎ মোবাইল বেজে উঠতে আয়নার হাত ধরে আসফিয়া খানের কাছে গিয়ে আদেশ সুরে বলে, সাথে থাকবে, বাড়ির বাহিরে পা রাখবে না, আমি আসছি। মাথা নাড়িয়ে সায় জানান আয়ানা। মুচকি হেসে কপালে পুনরায় চুমু খেয়ে মোবাইল ফোন রিসিভ করে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। সঙ্গে সুব্বুর সহ কিছু গার্ড সমেত বাড়ির পেছনে মাঠে উপস্থিত হয়। সেখানে ভিড় জমেছে এলাকাবাসীর। বাড়ির সকল পুরুষ বেরিয়ে যান, শুধু থেকে যান নারীরা আর সার্ভেন্ট, আর বাহিরে বিশাল দেহের বডিগার্ডরা। আয়না সেদিকে তাকিয়ে হঠাৎ মেয়েলি গলার স্পর্শে তাকায়। সেদিকে তাকাতে দেখতে পান আসফিয়া খানকে। মহিলা ভয়ঙ্কর সুন্দরী। প্রথমে যখন দেখেছিল ভয়ে আত্মা উঠে গিয়েছিল তার কঠোরতার গল্প শুনে। এখন তো এত কাছে, জমে যায় আয়না। পরক্ষণে আসফিয়া খান নরম গলায় স্থির হয়ে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমন রূপ তেমন মায়াবী। আমার ছেলের পছন্দ আছে। পাতাল খুঁড়ে হীরা নিয়ে এসেছে। কই সাফিয়া, গহনা কত দূর? আয়নাকে সোফায় বসিয়ে মাথায় চুমু খেয়ে সাফিয়া সহ দুজন মহিলা কর্মী হাত ভর্তি করে গহনার বাক্স নিয়ে আসে। সেখান থেকে একটা মোটা হার গলায় ঝুলিয়ে থুতনি চেপে মুচকি হেসে বলে, কি সুন্দর মানিয়েছে না সাফিয়া? উৎসাহিত সাফিয়া হেসে মাথায় হাত বুলিয়ে দেয় আয়নার, দ্বিগুণ হেসে বলে, ইরফান ভাইয়ের পছন্দ বলে কথা আম্মি। খাসা বলেছ। তো পছন্দ হয়েছে আয়না, এইসব কিছু তোমার জন্য দোয়া স্বরূপ, তোমার হবু শ্বশুর আব্বু আর আমার পক্ষ থেকে।
সব গহনার দিকে একবার বড় বড় দৃষ্টিতে তাকিয়ে চমকে ওঠে। সেদিকে তাকিয়ে হাসেন আসফিয়া খান আর সাফিয়া। আসফিয়া খান আরো কিছু গহনা সরিয়ে জড়িয়ে দিতে দিতে বলে, এগুলো তো কিছুই নয়, তোমার নামে কোষাগারে আরো অনেক কিছু জমা আছে। আমার ছেলেটা বড্ড পাগল, তোমার প্রতি ঘরের আলমারি থেকে শুরু করে সবখানে তোমার প্রয়োজনীয় জিনিস দিয়ে ভরিয়ে দিয়েছে, যেন কোনো কিছুর কমতি না হয়। সেই রকচটা, যা চাই তা চাই মানে চাই, দেখো না, এক পলক দেখে সম্পূর্ণ কাশ্মীর খা খা করে তোমাকে খুঁজে বের করেছে একদিনে। তার কথা মেনে চলো, মাথায় করে রাখবে তোমাকে আরাম আয়েসে, কোনো কিছুর কমতি হবে না, একদম ভালোবাসার ঐশ্বর্যতে মুড়িয়ে রাখবে। কিন্তু যদি সেটা না হয় তাহলে? ভীতু দৃষ্টিতে তাকায় আসফিয়া খান, হেসে মাথায় চুমু খেয়ে চোখের ছড়ানো কাজল থেকে কাজল এনে ঘাড়ে ছুঁয়ে দিয়ে বলে, ইরফান খানের সঙ্গিনী তুমি, মৃত্যুর পরও সে তোমার পিছু নিবে, কখনো ছাড়বে না। তাই মানিয়ে নাও, তোমার জন্য যথেষ্ট সময় সে বরাদ্দ করেছে, কেমন? হঠাৎ দরজায় চোখ পড়তে ভ্রু কুঁচকে আসে। গম্ভীর গলার দরজা থেকে এগিয়ে এসে কেউ বলে, কে তুমি? দরজার বাহিরে সকলের দৃষ্টি। আয়ানা মাথা উঁচিয়ে তাকাতে চমকে ওঠে, অস্পষ্ট স্বরে বলে, শাহেদ ভাই। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। আর গল্পের মাঝে কিছুক্ষণ ব্রেক নেওয়ার জন্য দুঃখিত।